দর্শক, সেনাবাহিনীর চাকার নিচে শুয়ে পড়েছে চাকরিচ্যুত সেনা সদস্যরা। এই মুহূর্তে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি ঢাকা পোস্টের মাধ্যমে। এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি 10টার কিছুক্ষণ পর থেকে চাকরিচ্যুত সেনা সদস্যরা তারা কিন্তু প্রেস ক্লাবে জড়ো হন এবং এরপর 11:30 নাগাদ তারা জাহাঙ্গীরগেটে যাওয়ার জন্য ঘোষণা দেন। এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তারা 2টা পর্যন্ত আসলে একটি আলটিমেটাম দেন এবং আলটিমেটামের পর এখানে ঠিক প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় বেশ কিছু সময় ধরে আসলে এখানে রমনা বিভাগের ডিসি সহ সেনাবাহিনীর যে কর্নেল এবং তিনি কিন্তু এখানে এসেছেন এবং এই মুহূর্তে চাকরিচ্যুত যে আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু এখানে 5 সদস্যের প্রতিনিধি দল সহ আসলে এই ভিতরে তারা বেশ কিছু সময় ধরে তাদের যে বৈঠক সেই বৈঠক করেন এবং এরপরে আসলে তারা সেই বৈঠক শেষে প্রেস ক্লাব থেকে আসলে বের হচ্ছিলেন। এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তাদের যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহর কিন্তু আটকে দিয়েছেন এবং ব্রিগেডিয়ার জেনারেল আমিন এবং কর্নেল সাজ্জাদ সহ আর রমনা বিভাগের ডিসির মাসুদ আলম তিনিও কিন্তু আসলে এখানে ছিলেন। এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর যে গাড়িবহর সেই গাড়িবহরের সামনে শুয়ে পড়েছেন চাকরিচ্যুত যে সদস্যরা রয়েছেন যারা আসলে বিভিন্ন কারণে ঠিক চাকরিচ্যুত হয়েছেন। তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তারা একেবারে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন একদম সেনাবাহিনীর গাড়ির চাকার সামনে আর তারা কিন্তু বুকে লাল পতাকা দিয়ে তারা কিন্তু শুয়ে পড়েছেন। আসলে শুয়ে পড়েছেন কেন আমরা এই জীবনে রাখতে চাই না। সেনাবাহিনী আমাদের সাথে অন্যায় করছে এবং আজকেও মিটিং এর পরে যে ডিসিশন তারা দিছে সেটা সম্পূর্ণ আয়স এবং মিথ্যা বানোয়াট। আবার তারা নতুন করে আমাদের দরখাস্ত করতে বলছে। দীর্ঘ 9 মাস আগে আমরা দরখাস্ত করছি। তাহলে বলেন এটা কোনো আয়স ছাড়া ভুয়া এবং মিথ্যা প্রতারণা ছাড়া কোনো বিষয়। এবং আমাদের প্রধান সমন্বয়ককে আমাদের দরখাস্ত দিয়ে ছাড়াইতে হবে। প্রধান সমন্বয়ককে তারা কি কোনো দরখাস্তের মাধ্যমে তাকে অ্যারেস্ট করছে না, তারা প্রতারণার মাধ্যমে অ্যারেস্ট করছে। কিন্তু তাকে এই মুহূর্তে এখনই হাজির করতে হবে আমাদের সামনে। তাইলে আমরা আর নাহলে আমাদের বুকের উপর দিয়ে তারা গাড়ি চালিয়ে চলে যাক। আমরা এই জীবনে রাখতে চাই না। আমরা আজকে জীবন দেব, হয়তো আমরা আমাদের ইউনিফর্ম চাই। আমাদের সহযোদ্ধা ভাই আমাদের প্রধান সমন্বয়ক নাইমুল ইসলামকে আমাদের মাঝে সসম্মানে ফেরত চাই। তাকে এবং সে সহকারে আরো কয়েকজনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আমাদের প্রধান সমন্বয়ক নাইমুল ইসলাম সহ আরো যে সকল সহযোদ্ধা ভাই গ্রেপ্তার হয়েছে তাদেরকে সসম্মানে মুক্তি দাবি করছি। তাদের মুক্তি চাই এবং আজকের মধ্যে আমাদের মাঝে ফেরত চাই। সেই সাথে আমাদের ইউনিফর্ম, আমাদের সসম্মানে পেনশন এবং যারা আমাদের অল্প চাকরি এদেরকে সসম্মানে চাকরিতে পুনর্বহাল আমাদের ইউনিফর্মের দাবিতে আমরা আজকে এখানে রাজপথে নামছি। আজকে আমাদের ইউনিফর্ম ফিরিয়ে দেবে, নয়তো আমার মুখ গুলি করে ঝাঁঝরা করে দেবে। 1 নম্বর। 2 নম্বর, যাদেরকে ইউনিফর্ম ফিরিয়ে দিতে পারবে না তাদেরকে পেনশনের সুযোগ দিতে হবে। 3 নম্বর, আমাদের সেনাবাহিনীতে এখনো অনেক বৈষম্যতা রয়ে গেছে, অনেক ব্রিটিশ শাসন রয়ে গেছে। আমাদের দেশের যুগে উপযোগী করার জন্য আমরা আবেদন করছি। সেই সাথে কঠোর ভাবে নিন্দা জানাচ্ছি আইএসপিআর মিথ্যা অপবাদ দিয়ে আমাদের সংগ্রামী নেতা নাইমুল ভাইকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। নাইমুল ভাইকে আমাদের মাঝে ফিরে না দেওয়া পর্যন্ত, আমাদের 3 দফা দাবি না মানা পর্যন্ত আজকে আমরা এখান থেকে সরে যাব না। প্রয়োজনে আজকে আমাদের বুকে গুলি করে ঝাঁঝরা করে দিবে। সৈনিক একবার মরে, সৈনিক বারবার মরে না। আমরা সেই মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছিলাম যেদিন প্রথম সেনাবাহিনীতে যোগ দিয়েছি। সেদিনের মৃত্যুকে আমরা আলিঙ্গন করে নিয়েছি। সৈনিক একবার মরে, দ্বিতীয়বার নয়। শুয়ে পড়েছি কারণ এই যে ব্রিগেডিয়ার জেনারেল আসছে তিনি আমাদের চোখে ধুলা মেনে তুলে গেছে। গত 29 ডিসেম্বর বলেছিল 5 দিবসের মধ্যে আমাদের দাবি মানবে। আজকে একই ভাবে আমাদের চোখে ধুলি দিয়ে বলতেছে আপনারা ব্যক্তিগত ভাবে আবেদন করেন, আপনাদের আবেদন দেখা হবে, যার কোনো নির্দিষ্ট ডিসকাল হয় না। আজ নাইমুল ভাইকে মুক্তি করতে হবে, নয়তোবা। দর্শক, আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক সেনাবাহিনীর গাড়ির সামনে আমরা রয়েছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর যে চাকরিচ্যুত পরিবাররা রয়েছেন, যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যে গাড়ি সেই গাড়ির ঠিক মিলিটারি পুলিশ
যে গাড়ি রয়েছে সেই গাড়ির সামনে একেবারে শুয়ে পড়েছেন, ঠিক চাকার সামনে শুয়ে পড়েছেন। তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন এবং সেই চিত্র কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আমরা আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি যে একেবারে এই মুহূর্তে আমরা আপনাদের ঠিক সেনাবাহিনীর যে গাড়ি রয়েছে সেই গাড়ির চাকার নিচে দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে তারা আসলে চাকরি এই মুহূর্তে ঠিক যে সেনাবাহিনীর গাড়ি রয়েছে সেই গাড়ির সামনে কিন্তু আসলে তারা শুয়ে পড়েছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি প্রেস ক্লাবে ঠিক বেশ কিছু সময় ধরে আসলে সেনাবাহিনীর যে ব্রিগেডিয়ার রয়েছেন তাদের সাথে আসলে এবং রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনি কিন্তু আসলে এই যে বৈঠক তাদের সাথে বৈঠক সেই বৈঠকে তিনি কিন্তু আসলে ছিলেন এবং 5 সদস্যের একটি প্রতিনিধি দল তারা কিন্তু আসলে সেখানে ছিলেন এবং ঠিক ব্রিগেডিয়ার জেনারেল আমিন এবং কর্নেল সাজ্জাদ সহ রমনা বিভাগের ডিসি তিনি কিন্তু আসলে এই যে ভিতরে বেশ কিছু সময় ধরে আসলে তারা ঠিক এই আলোচনা করেন এবং আলোচনার এক পর্যায়ে আসলে শেষ হওয়ার পরে আসলে তারা যখন বের হয়ে যাচ্ছিলেন ঠিক তখনই এই ঘটনাটি ঘটে এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আরে ভাই ভাই আপনার রেকর্ড করার চেয়ে আমাদের শোনাটা জরুরি ভাই, বুঝছেন? ধরেন ভাই, ফেলেন না আপনি, ধরেন উপর ধরেন, রাগ করেন না ভাই। একটু দেখি ভাই, একটু দেখি ভাই, ভাই একটু দেখি, একটু দেখি জায়গা আমাদের এই ব্যাপারটা তারা অবশ্যই দেখবেন। এই বিষয়ে কথা হয়েছে, এখন এই মানুষগুলোকে আপনারা আটকে যদি হয়রানি করেন একজন অফিসারকে, এটা আসলে কোনো ইখতিয়ারের ভিতরে পড়ে না। একটু ধৈর্য ধরতে হবে ভাই, আমরা 9 মাস না অনেক বছর ধৈর্য ধরছি, অনেক বছর ধৈর্য ধরছি, আরেকটু ধৈর্য আমাদের ব্যাপারটা নিয়ে কাজ করবে এবং যারা অ্যাপ্লিকেশন করছেন তারা তাদের ব্যাপারটা তো তারা দেখিয়েছিল এবং যারা এখন পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন করেন না বা প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত না তারাও আপনি করবেন, অ্যাপ্লিকেশন করবেন। আমি নৌবাহিনী তাই বলি কি আমরা আমাদের ব্যাপারটা বাহিনী দেখবে না, নাইমুল ভাইকেও ছেড়ে দেবে, নাইমুল ভাইকেও ছেড়ে দেবে, স্যারদের সাথে এই ব্যাপারে কথা। এখন আমি সর্বোপরি বলতে চাই নাইমুল ভাইকেও ছেড়ে দেবে, আমাদের ফলপ্রসূ একটা রেজাল্ট হয়েছে, এখন আপনারা একটু ছেড়ে দেবেন। আর আমি আর কিছু বলতে পারি, এটা আমি সত্যি খুব খারাপ করি, কথা বলার ব্যাপারটা হবে। আপনি পিছিয়ে যান, 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 আপনি পিছিয়ে যান। আচ্ছা একটা কথা এইবার আপনাদেরকে বলা হয়নি, এটা বলি আর্মি ভেটারান্স পরিদপ্তর, আর্মি ভেটারান্স ডাইরেক্টরেট নতুন একটা অফিস তৈরি করা হয়েছে। আমাদের বর্তমান মাননীয় সেনাপ্রধান এটা তৈরি করেছেন। এটা রিটায়ার্ড কমিউনিটির বিভিন্ন ধরনের অসুখ অসুবিধা এটা ওটা দেখার জন্য, ওয়েলফেয়ার গুলো দেখার জন্য আমি এই ডাইরেক্টরেটের পরিচালক। আর আপনাদের সকল ধরনের সমস্যার কথা আমার মাধ্যমে, আমাদের ডাইরেক্টরেটের মাধ্যমে আমরা সেনাবাহিনীর সংশ্লিষ্ট পরিদপ্তরে জানানোর জন্য দায়িত্বপ্রাপ্ত। সেই হিসাবে আমার এখানে আসা আপনাদের সাথে কথা বলার জন্য, ঠিক আছে? তো যেটা এখন আপনাদের দাবি যে অনেক দিন দেরি হয়েছে, তারপরে অনেকগুলি অ্যাপ্লিকেশন পড়ে আছে এখনো, এখন আমরা আবার এগুলো দেখতে শুরু করি। আমরা কথা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব, এগুলো সময় লাগে। আমি এর আগেও বললাম যে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট আসতে হয় প্রত্যেকটা সৈনিকের ব্যাপারে, তারপর আনভিজিট কোর্টের একটা ডিসিশন হয়, আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি ডাকা হবে। সেই হিসাবে আপনারা আসবেন এবং আস্তে আস্তে রেজাল্ট গুলি আপনারা জানতে পারবেন। এখনই আপনারা এখানে যদি অধৈর্য হয়ে দাবি করেন যে এখনই বলতে হবে, ইট ইজ নট পসিবল, এটা সম্ভব না। নাইমুলের বিষয়ে যেহেতু এটা আইনগত একটা পরিস্থিতি, কোনো তথ্য দিতে পারবো না। আমি এইটুকু বলতে পারবো যে তার বিষয়ে যারা রিলেটেড, আমাদের সিনিয়র লিডারশিপ এবং আমাদের যেই ব্রাঞ্চগুলো রিলেটেড, তাদের সাথে কথা বলে
যত তাড়াতাড়ি তার ব্যাপারে ভালো একটা ডিসপোজাল পাওয়া যায় সেটা আমরা অবশ্যই চেষ্টা করব। আমরা এখান থেকে গেলে আমি গাড়িতে বসে ফোন দিয়ে যোগাযোগটা শুরু করবো। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা যাইতে পারি, গাড়িতে বসে কথাগুলি বলতে পারি। এখানেও দাঁড়ায়ও যদি ফোনে কথা বলে শুরু করি কোনো কথা শুনতে পারে না। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ, শৃঙ্খলা বজায় রাখেন আর একটু ধৈর্য ধরেন, আশা করি আস্তে আস্তে পজিটিভ রেজাল্ট পাবেন। আরেকটা অনুরোধ থাকবে, সেনাবাহিনীর প্রচলিত নিয়ম শৃঙ্খলা মেনে যারা কিনা ওই যে একটু আগে আলমগীর যেটা বললো বাহুদ্দিন, যারা কিনা ছোটখাটো অপরাধী তারা সম্ভবত ভালো রেজাল্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। বাট যাদের অপরাধের ধরন একটু বেশি কঠিন, একটু খারাপ ধরনের অপরাধ, তাদের ব্যাপারে আমরা কোনো কথা দিতে পারবো না। অপরাধ হিসাবে একটা লম্বা একটা সময় পার হবে, তখন হয়তো মানবিক কারণে তাদেরটা বিবেচনা করা যেতে পারে। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের ঠিক প্রেস ক্লাবের ভিতর থেকে ঠিক দেখানোর চেষ্টা করছিলাম যে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ির সামনের চাকার গাড়ির সামনে আসলে তারা বসে পড়েছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সেই চিত্র। এবং এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি ঢাকা পোস্টের মাধ্যমে এবং এই মুহূর্তে আমরা আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে চাকরিচ্যুত যে সেনা সদস্য পরিবার রয়েছেন এবং এছাড়াও যারা আসলে এই সদস্যরা রয়েছেন তারা কিন্তু আসলে ঠিক একেবারে আমরা যদি আপনাদের জানাতে চাই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঠিক সেনাবাহিনীর যে গাড়ি, সেই গাড়ির সামনে একেবারে শুয়ে পড়েছেন গাড়ির চাকার। একেবারে দেখছেন যে গাড়ির চাকার ভেতরে আসলে তারা ঢুকে পড়েছেন এবং এই মুহূর্তে তারা আসলে সেনাবাহিনীর যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো সব আটকে ফেলেছেন। সেই চিত্র কিন্তু আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দর্শক, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি এবং এই মুহূর্তে প্রেস ক্লাবের ভিতরের থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। দীর্ঘ সময় ধরে আসলে তাদের 5 সদস্য আলোচনার তাদের সেনাবাহিনীর যে গাড়িগুলো রয়েছে গাড়িগুলো নিয়ে এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখার চেষ্টা করি যে তাদের পরিবারের সদস্যরা তারাও কিন্তু এখানে আছেন। আসলে গাড়ির সামনে কেন বসে পড়েছেন একটু বলবেন? আমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছে আজকে 9 মাস ধরে। 29 ডিসেম্বর 2024 বলছে 5 দিনের ভিতরে আমাদের যে দাবিগুলো মেনে নিবে, আমাদের চাকরি পূর্ণবল করবে, যেসব বাইরে চাকরি পূর্ণবল করতে পারবে না ওদেরকে পেনশনে আওতায় আনবে। কিন্তু 5 দিনের সময় নিয়ে আজকে 6টা মাস হয়ে যাচ্ছে, কোনো কিছুই করে নাই। ওনারা এক দিন এক কথা বলে। আজকেও আমরা সবাই নিয়ে আসছি, বাচ্চা নিয়ে আসছি, সকাল থেকে বাচ্চাকে নিয়ে রাস্তায় এসেছে। আমার সন্তানে কোনো কিছু এখন থেকে খায় নাই, কিন্তু এখনো মিথ্যা আশ্বাস দিতে বলছে নাকি এখনো নাকি কাগজপত্র জমা দিত, কিন্তু ওইগুলো শুধু ভুয়া। আরো অনেকবার কাগজ জমা দিচ্ছে কিন্তু কিচ্ছু করে নাই। আজকে যদি আমাদেরকে সঠিক একটা রায় না দেয়, কাগজপত্র রায় না দেয়, আমরা রাস্তায় ছাড়বো না, আমার সন্তানও ছাড়বে না। দরকার লাগলে এখানে আমার সন্তান মৃত্যু দিবে। আমার সন্তানও কোনো দোষ করে না, আমার সন্তান অধিকার চাইতে আসছে। দর্শক, আমরা এখানে যে চাকরিচ্যুত পরিবাররা রয়েছেন তাদের সন্তানকে নিয়েও কিন্তু আসলে এই প্রেস ক্লাবের সামনে সকাল থেকে তারা এখানে জড়ো হন এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি দীর্ঘ একটি বৈঠকের পরেই আসলে এখানে যে সেনা সদস্যরা রয়েছেন তারা কিন্তু আসলে ঠিক এই চাকরিচ্যুত যারা আসলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত হয়েছেন সেই সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসর প্রদান কিন্তু ভুক্তভোগী সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং তার পরিবাররা তারা কিন্তু এখানে রয়েছেন এবং ব্রিগেডিয়ার জেনারেল আমিন এবং কর্নেল সাজ্জাদ এবং রমনা বিভাগের ডিসি সহ দীর্ঘ সময় একটি বৈঠক হয় এবং বৈঠকের পরেই আসলে তারা এখান থেকে আসলে চলে যাচ্ছিলেন প্রেস ক্লাব থেকে এবং পথিমধ্যেই আসলে ঠিক তারা